দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে খুন হন গম গবেষণার সাবেক কর্মকর্তা আনোয়ার। প্রগতি সরণিতে বাস থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় চালক হেলপার গ্রেফতার। গাইবান্ধায় বিজয়ী ইউপি সদস্য হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ। অভিযুক্তের বাড়িতে রাতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। দেশে করোনার ভ্যাকসিন তৈরিতে উন্নত রাষ্ট্রগুলোর কাছে কারিগরি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের তাগিদ। পাইলটদের অতিরিক্ত সময় কাজ না করার সিদ্ধান্তে বিমান শিডিউল বিপর্যয়। 1 মাসেও সমাধান খুঁজে পায়নি কর্তৃপক্ষ, যাত্রী ভোগান্তি। আজকে যতগুলো ফ্লাইট আছিল সম্পূর্ণ ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে। যাত্রীগুলো যে 1টা থেকে যে 8টা পর্যন্ত যে আমরা বসে আছি, এটা কি সম্ভব একটা মেয়ে মানুষ হয়ে এরকম করে দাঁড়িয়ে থাকা? আমাদের করোনা রিপোর্ট 72 ঘন্টা, এটা এক্সপায়ার হয়ে গেলে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকায় বীমা ছাড়াই চলছে গাড়ি। আইনের অপব্যাখ্যা করে ইন্স্যুরেন্স বন্ধ রাখার অভিযোগ। 3টি টি-20 আর 2টি টেস্ট খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। দুপুরে মিরপুরে অনুশীলনে নামছে বাংলাদেশ। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। 3 দিনেও গ্রেফতার করা যায়নি গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের খুনিকে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার কিছু পর তাকে ছুরিকাঘাত করা হয়। আদাবর থানা এলাকায় হোলি লেন গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আনোয়ার হোসেনকে ছুরি মারে। সিসিটিভির ফুটেজে বিশ্লেষণ করলে দেখা যায় সন্ধ্যা 7টা15 দিকে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়। চিহ্নিত ব্যক্তিটি পকেটে হাত ঢুকিয়ে 3-4 মিনিট ধরে গলিতে ঘোরাঘুরি করছিল। শ্যামলী রিং রোডের দিকে থেকে আনোয়ার শহীদ হোলি লেন গলিতে ঢোকার পর লোকটি সামনের দিক থেকে এসে মুহূর্তের মধ্যে পকেট থেকে ছুরি বের করে পেটে আঘাত করে পালিয়ে যায়। সোহরাওয়ার্দী হাসপাতালে বৃহস্পতিবার রাত 11টার কিছু পরে মারা যান আনোয়ার শহীদ। নিহতের ছোট বোন ফেরদৌস সুলতানা শুক্রবার আদাবর থানায় অজ্ঞাত পরিচয়ে আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অতিরিক্ত গতিতে বাস চলা অবস্থায় শিশু মরিয়মকে বাস থেকে নামিয়ে দেবার সময়ই মর্মান্তিকভাবে মৃত্যু হয় তার। এই ঘটনায় রাইদা বাসের চালক এবং হেলপারকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে র্যাব। ব্রিফিংয়ে র্যাব মুখপাত্র জানিয়েছে, চলতি পথে যাত্রীদের কাছে সাহায্য নিয়েও চলত শিশু মরিয়মের জীবন। মঙ্গলবার সকালে প্রগতি সরণিতে সাহায্য সংগ্রহের জন্য রাইদা পরিবহনের একটি বাসে উঠে মরিয়ম। এ সময় বাসের হেলপার তাকে নেমে যেতে বলে। প্রাথমিকভাবে চালক বাসের গতি কমালেও মরিয়ম নামার সময় গতি বাড়িয়ে দেন চালক রাজু। ফলে বাস থেকে পড়ে আঘাত পেয়ে মৃত্যু হয় মরিয়মের। এই ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। রাজু যেহেতু মাত্র 300 গজ আগে সে গাড়ি একবার থামিয়েছিল এবং পুনরায় তাকে যখন স্লো করতে বলা হয় তখন সে অনেকটা বিরক্ত হয়ে গাড়িটি হালকা স্লো করে, গতি হালকা কমায়। মেয়েটির নামার অবস্থায় তার বক্তব্য অনুযায়ী গাড়ির গতিবেগ প্রায় 40 থেকে 50 ছিল। এই প্রেক্ষিতে মেয়েটি তড়িঘড়ি করে গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়। গাইবান্ধায় বিজয়ী ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থান নেয় তারা। গাছের গুড়ি ফেলে আর টায়ারে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। এ সময় একটি ক্লাব ভাঙচুর করে আন্দোলনকারীরা। অভিযুক্ত আরিফের সহযোগী সন্দেহে সেখানে একজনকে মারধর করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্দুর রৌফ। গত রাত 10টার দিকে বামুনির ভিটা এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পিটিয়ে হত্যা করা হয় রৌফকে। এই খবর ছড়িয়ে পড়লে রৌফের ক্ষুব্ধ সমর্থকরা আরিফ নামে এক অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজন আর সমর্থকদের। অভিযুক্ত আরিফকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আরিফ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্য করি আঘাত করে এবং আঘাত করার পরে সে পড়ে যায় এবং সে দৌড় দেয়। রুহুল যখন চিল্লাচিল্লি করে তখন রৌফ ভাই বলতেছিল যে আমি মারা গেলাম রে রুহুল।
পড়ে যাওয়ার পরে আবার আমি তাকে গাড়িতে আরেকজন সহকারে উঠে নিয়ে আসছি, এই আমার রক্ত আছে এখানে। তা আমি ওর সুষ্ঠু বিচার এবং ওর ফাঁসি চাই। এদিকে রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীরা সমর্থকদের মধ্যে সংঘর্ষে রহিম নামে একজন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চানন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী রিয়াজুল ইসলামের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয় পরাজিত প্রার্থী রফিকুল ইসলামের লোকজনের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। নরসিংদীর রায়পুরার মির্জাপুর ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে দোকানপাট এবং বাড়িঘর। শুক্রবার সন্ধ্যায় পিরিজকান্দি বাজারে ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে 28 নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আসাদুল্লাহ ভুইয়া তার লোকজনদের নিয়ে মিছিল বের করেন। পিরিজকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রতিপক্ষ মঞ্জুর এলাহির সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে পিরোজপুর এক ইউপি সদস্যের সমর্থকদের বসতভিটায় হামলা ভাঙচুর চালানো হয়েছে। দর্শক, এ পর্যায়ে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশ। সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ, এলাকায় এখন কি পরিস্থিতি বিরাজ করছে? এছাড়া মামলা দায়ের কিংবা অভিযুক্তকে আটকের বিষয়ে পুলিশ কি কথা বলছে আসলে? রেজা, আসলে ঘটনার পর থেকে এখন পর্যন্ত লক্ষ্মীপুর বাজার এলাকায় কিন্তু থমথমে এবং উত্তেজনা বিরাজ করতেছে। কিছুক্ষণ আগেও কিন্তু এইখানে হত্যাকারীর গ্রেপ্তার দাবি এবং তার ফাঁসি নিশ্চিতের জন্য কিন্তু যারা কর্মী সমর্থক ছিলেন আব্দুর রৌফ মাস্টারের এবং তার পরিবার স্বজন সহ তিনি আসলে শিক্ষক মানুষ একজন, তার শিক্ষকের যে ছাত্রছাত্রী রয়েছেন সেই ছাত্রছাত্রী সহ শিক্ষক কর্মচারীরা কিন্তু এখানে কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সড়ক অবরোধ করেছেন। সেই সড়ক অবরোধ থেকে তারা কিন্তু একটু আগেই কিন্তু লাশ এখানে এসে তার স্কুল লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজে কিন্তু তারা আসলে লাশ এসে পৌঁছেছে এবং এই লাশকে দেখার জন্য কিন্তু মানুষের এখানে ঢল নামে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই হাই স্কুল মাঠ জুড়েই কিন্তু মানুষের একটা ঢল নেমেছে। এখান থেকে লাশ তার কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই গ্রামের বাড়ি থেকে লাশ আসলে বিকাল 4টার দিকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং বাড়িতেই পারিবারিকভাবে যে বাড়ি রয়েছে বাড়ির উঠানে কিন্তু তার জানাজা নামাজ সম্পূর্ণ হবে। আপনাকে বলে রাখি যে এই ঘটনার পর থেকে কিন্তু অভিযুক্ত আরিফকে ধরার জন্য পুলিশ প্রশাসন বেশ অভিযান চালাচ্ছেন এবং অভিযানের প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত তাকে আসলে আটক কিংবা গ্রেপ্তার করতে পুলিশ পারেনি। আমি একটু আগেও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে আরিফের অবস্থান তারা শনাক্ত করেছেন এবং অল্প সময়ের মধ্যে আসলে তাকে গ্রেপ্তার করবেন এবং নিহত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা মামলার বিষয়টি নিশ্চিত হতে পারবো। এদিকে আসলে এই ঘটনার পর থেকে উত্তেজিত জনতা কিন্তু এখানে যে ক্লাব রয়েছে অভিযুক্ত আরিফের সঙ্গে যে ক্লাবের একটি সম্পৃক্ততা রয়েছিল সেই ক্লাবটি কিন্তু তারা ভাঙচুর করেছে এবং রাস্তায় যে গাছের গুড়ি ফেলিয়ে এবং টায়ার জ্বালিয়ে তারা কিন্তু আসলে বিক্ষোভ প্রদর্শন করেছে। আসলে মূলত লক্ষ্মীপুর ইউনিয়ন মানুষের দাবি এবং তার শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের দাবি যে আসলে অভিযুক্ত যে আরিফ রয়েছে তাকে দ্রুত গ্রেপ্তার করা এবং তার ফাঁসিটি আসলে দ্রুত কার্যকর করা। ধন্যবাদ পলাশ, আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো সেখানকার জানানোর জন্য। করোনা ভ্যাকসিন উৎপাদনে কারিগরি সহায়তা দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্যারিস পিস ফোরামে সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন শীর্ষক উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, কোভিড-19 মহামারীর সময় আন্তর্জাতিক বিশ্ব গ্লোবাল সাউথের মানুষকে সেবা দিতে ব্যর্থ হয়েছে। স্পষ্ট হয়েছে ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বৈষম্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের গুণগত নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। তাই টিকা উৎপাদনে উন্নত দেশগুলোকে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এতে বিশ্বব্যাপী টিকার সংকট অনেকটা কমবে বলেও মনে করেন শেখ হাসিনা। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. এদিকে বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার নানা পদক্ষেপে বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্যারিসে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, শান্তির বার্তা ছড়িয়ে দিতে সরকার শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ খাতকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ ইউনেস্কোকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অন্যতম কার্যকর মঞ্চ হিসেবে বিবেচনা করে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি ভিত্তিক শিক্ষায় জোর দিয়েছে সরকার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মহামারী থেকে পুনরুদ্ধারের পথে থাকা বিশ্বের সামনে 4টি পরামর্শ তুলে ধরেন তিনি। Most effective platforms for promoting global peace and collective prosperity. The world is now moving on way to recovery from pandemic. Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. ডিজেলের দাম বাড়লেও এখনই ট্রেনের টিকিটের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে কমলাপুরে দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টপেজ পুনরায় চালু করার উপলক্ষে জয়ন্তিকা ট্রেন পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার যেহেতু ভর্তুকি দিচ্ছে তাই এখন টিকিটের দাম বাড়ানো হচ্ছে না। রেলে ঢিল ছোড়া বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নুরুল ইসলাম। গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করা হয়। এরপর সেই স্টেশনের ট্রেন স্টপেজ বন্ধ করা হয়েছিল। ৩.৫ কোটি টাকায় স্টেশন সংস্কার করে স্টপেজ আবার চালু করা হলো। সিলেটগামী ট্রেন এখন ব্রাহ্মণবাড়িয়ায় থামবে। তেলের দাম বাড়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি ব্যাপকভাবে। সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এখন 10 টাকার জায়গায় হয়তো 12 টাকা ভর্তুকি দেওয়া লাগবে এইটুকু, যে কারণে এখন পর্যন্ত আমরা আমাদের দিক থেকে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভয়াবহ সিরিয়াল বিপর্যয়ের মুখে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। কয়টার ফ্লাইট কয়টায় যাবে কোনো নিশ্চয়তা নেই। 6 থেকে 24 ঘন্টা, কখনো আবার তারও বেশি সময় বসে থাকতে হচ্ছে বিমানবন্দরে যাত্রীদের। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পাইলটদের সাথে বিমান কর্তৃপক্ষের দূরত্ব বেড়েছে। প্রায় 1 মাস হতে চললেও সমাধান না হওয়ায় বিপাকে পড়েছেন শত শত প্রবাসী কর্মী। শাহজালাল বিমানবন্দরে চরম দুর্ভোগের পড়া যাত্রীদের কথা জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তহিন। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা এভাবেই অপেক্ষায় কাটছে প্রবাসী যাত্রীদের। এদের মধ্যে কেউ যাবেন কাতার, কেউ ওমান, কেউ বা অপেক্ষায় দুবাইগামী ফ্লাইট ধরার। আজকের দিনে, আজকে 12 তারিখ, আজকে যতগুলা ফ্লাইট আছিল সম্পূর্ণ ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে। যেমন দুবাই ক্যান্সেল হয়েছে, আবুধাবি ক্যান্সেল হয়েছে, কাতার ক্যান্সেল হয়েছে, মানে সম্পূর্ণ শুধু বাংলাদেশের বিমানই ক্যান্সেল হয়েছে। জানি না আমরা যেতে পারবো কিনা, কেন আমাদের এখানে ফ্লাইটের টাইম ছিল 7টা, 7:30, এখানে 9টা, এখনো বর্তমানে জানি না কি হবে। 3টা থেকে বলতে এরা 3টার সময় আসছে, বলছে যে আপনারা 9টার সময় আসেন। মালটাল নিয়ে আমি কোনো এখানে রেখে যেতে পারি না, কোনোখানে যাইতে পারি না, বাথরুমে যেতে পারি না, ওয়াশরুমে যেতে পারি না, কোনো যেতে পারি না। জিনেদার থেকে আসছি, সারাটা রাত জেগে আসছি, তারপরে সারাটা দিন গেছে, এখন বলতেছে কি যে 3:30 হচ্ছে ফ্লাইট। আমরা অনেকক্ষণ থেকে বসে আছি, আমরা 5টার সময় এখানে আসছি। সবচেয়ে বেশি দুর্ভোগে নারীরা। পরিবার পরিজন ছেড়ে আসা এই মানুষগুলো পুরো দিন পার করে দিলেও খোঁজ নিতে আসেনি কেউ। আমরা কিভাবে আসি, যাত্রীগুলো যে 1টা থেকে যে 8টা পর্যন্ত যে আমরা বসে আছি, এটা কি সম্ভব একটা মেয়ে মানুষ হয়ে এরকম করে দাঁড়িয়ে থাকা? 4বার বাংলাদেশ বিমানে আছি, 4বার 12 ঘন্টা, 8 ঘন্টা, 14 ঘন্টা এরকম করে যাইতে হয়েছে যতবার। তো এবার আর কিছু করে না, এটা হলো আমাদের নসিবের দোষ। পুলিশেরা বলছে যে আমরা জানি না, আমার কাগজটা দেখাচ্ছি তো বলছে না 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 দেখবো না, তাই বলছে। কথা তো বলা যায় না, একটা পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটা বাথরুমের কোনো ব্যবস্থা নাই, আমরা তো মহিলা মানুষ। দায়টা আমাদের, আমরা যেহেতু জনগণ, আমরা যেহেতু গরিব, আমাদের দায়, আর ওদের কোনো দায় নেই। তো আমরা বন্ধ করে দিছি বিমান, আমরা দিছি হচ্ছে টাইম, আমরা সব কিছু করছি, দায় আমাদের, আর কারোর দায় নেই। তো কার দোষ দেবো? সময় মতো যেতে না পারলে রয়েছে চাকরি হারানোর শঙ্কা, সেই সাথে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধাদের। ফ্লাইট মিস হলে আমাদের সব লস, আমাদের আর্থিক লস হবে সব। করোনা টেস্ট করাতে হবে, আবার ইন্স্যুরেন্স করাইতে হবে, আবার একটা সামুসিক একটা কার্ড আছে, ওটা আনতে হবে বিদেশ থেকে। পাইলট নাই, ভালো কথা, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাহলে আমাদের বলবে না, আমাদের নিয়ে যা রাখুক, যে কোনো হোটেলে রাখুক, যে আমরা 2 দিন রাখুক, 3 দিন রাখুক, আমাদের পিসিআর আমাদের করোনা রিপোর্ট 72 ঘন্টা, এটা এক্সপায়ার হয়ে গেলে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? এই পেপার একটা টাইম দেওয়া থাকে, যদি টাইমের ভিতরে যাইতে না পারি, তাহলে আবার নতুন করে পুনরায় এই পেপারগুলো বানাতে হয়। তাহলে দেখা গেছে এই ফ্লাইটটা মিস করলে আবার 1 সপ্তাহ পিছিয়ে পড়ে, আবার এরা কি করে, ফ্লাইটটা যদি মিস হয় আবার একটা জরিমানা নেয়। বেতন কর্তন বন্ধ সহ অন্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মাসে 75 ঘন্টার অতিরিক্ত সময় ডিউটি না করার সিদ্ধান্তে অটল পাইলটরা। এতে তৈরি হয়েছে মারাত্মক শিডিউল বিপর্যয়। মাস পেরোতে চললেও সমাধানের কোনো পথ দেখাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। তারা এই জিনিসটাই ক্লেম করছে যে আমি 75 করছি, এর বেশি আর করব না,
এবং আমার 8 দিনের ডেজ অফ ছুটি মাসে দরকার, আমার ছুটিটা দিয়ে দেবো। এই 30 দিনেই চাইছে, আর কিছুই না। আমরা কোনো আন্দোলনেও যাচ্ছি না, কিছু না। সেটার জন্য বিমানে কিছু ফ্লাইট বসে গেছে, দ্যাটস অল। আমরা তো সবসময় সমাধানের দিকেই বিশ্বাসী। আমরা তো প্রবলেম ক্রিয়েটর না, আমরা প্রবলেম সলভার। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার কিছুই নাই। আর সিদ্ধান্তের মালিক তো আর আমি না, সিদ্ধান্ত বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হয়। এই সমস্যার সমাধানের যেমন কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, এর দায়ও কেউ নিচ্ছেন না। পাইলটরা দায়ী করছেন কর্তৃপক্ষকে, কর্তৃপক্ষ দায়ী করছে পাইলটদের। কিন্তু এই সাধারণ যাত্রীদের যে অবর্ণনীয় দুর্ভোগ তা দেখার জন্য কেউ নেই। এমনকি এই যাত্রীগুলো রাত দিন 24 ঘন্টা এই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করলেও কোনো কর্তৃপক্ষ বা কেউ এসে তাদের দেখভাল করা বা ভালো মন্দ জিজ্ঞাসা করছেন না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাহজালাল বিমানবন্দর, ঢাকা। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। দর্শক, যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী আলামিন হক। আলামিন, গত কয়েকদিন ধরেই তো শিডিউল বিপর্যয় চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানে আসলে কি ধরনের জটিলতা রয়েছে? কিছুটা উন্নতি হয়েছে, স্বস্তি কিছুটা ফিরেছে। বিশেষ করে আজকে সকাল থেকে যত বিমান গেছে সেগুলো নির্ধারিত সময়ে যেতে পেরেছেন যাত্রীরা। তবে গতকাল রাতে যারা দুর্ভোগে পড়েছিলেন কিংবা সকাল পর্যন্ত যারা দুর্ভোগে ছিলেন তাদের সেই কষ্টের কথা ছিল অবর্ণনীয়। তারা বলছিলেন যে এসব নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দেশের বাইরের শ্রমিকরা যারা দেশের বাইরে যান তারাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াত করেন। তাদেরকে জিম্মি করে যারা মোটা অঙ্কের বেতন পান সেই সব কর্মকর্তারা যখন তারা আন্দোলন করেন তখন সেটি খুবই দুঃখজনক। তারা বলছিলেন সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে পাইলটদের যে আন্দোলন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু এই ফ্লাইট সিরিজের যে বিপর্যয় সেটি ঘটেছে, সেটি বন্ধের দাবি তাদের। এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, পাইলটদের বিক্ষোভ বলেন, পাইলটদের আন্দোলন বলেন, তাদের যে সব দাবি দেওয়া রয়েছে তারা যেন সাধারণ যাত্রীকে জিম্মি না করে তারা আদায় করে নেন, এমন কথাই বলছিলেন সাধারণ যাত্রীরা। তবে আজকে যেহেতু সকাল থেকে সকল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান সঠিক সময়ে ছেড়ে গেছে, যে কারণে দুর্ভোগ কিছুটা কমেছে। তারপরেও কিন্তু আরেকটি বিষয় ঘটছে, এর যে 4 দিন থেকে 5 দিন, 1 সপ্তাহ যাই বলি না কেন, সেই যে দুর্ভোগ কিংবা সেই যে দেরি হয়েছিল সেটি কিন্তু যখন দেশের বাইরে থেকে কেউ ঢাকায় আসছেন তারাও কিন্তু সেই দুর্ভোগের মুখে পড়ছেন। বিশেষ করে আমরা দেখেছি সকালে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি কাতার থেকে একটি বিমান এসেছিল, সেটি প্রায় 4 ঘন্টা লেটে ঢাকায় এসে পৌঁছায়। অর্থাৎ সেই দুর্ভোগের কথা তারাও বলছিলেন। বাংলাদেশের পতাকাবাহী একটি রাষ্ট্রীয় বিমান সংস্থা যখন এইরূপ ঘটনা ঘটে তখন বাংলাদেশের মানুষ আবারও সেই বিদেশি বিমান নির্ভরতা বাড়িয়ে দেয়, যেটি বাংলাদেশের জন্য খুব সুখকর নয়। নিশ্চয়ই তাই, তেমনটি আসলে সুখকর সংবাদ নয়। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। তুরাগ নদের শতবর্ষী টঙ্গী ব্রিজের একাংশ ধসে পড়ায় বিকল্প পথে চলছে যান চলাচল। এ কারণে মহাসড়কের বিভিন্ন অংশে যানজট দেখা দিয়েছে। টঙ্গী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, তিনি জানাচ্ছেন বিস্তারিত। তানভীর, সড়কের সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই বেশ যানজট রয়েছে। এছাড়া যেই ব্রিজটি ভেঙে পড়েছে সেটি আসলে কি কেমন অবস্থা দেখছেন? রেজা, আমি কিন্তু এই মুহূর্তে এই যে শতবর্ষী যে টঙ্গী ব্রিজ, সেই টঙ্গী ব্রিজের নিচে অবস্থান করছি, যেখানে সংস্কার কাজ চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে সকাল থেকেই কিন্তু এই সংস্কার কাজ যে তৎপরতাটি ছিল সেটি কিন্তু চলমান রয়েছে। এছাড়া আপনি যদি দেখেন এখানে যানবাহনগুলো কামারপাড়ামুখী যে সড়কটি চলে গেছে সেদিক দিয়ে কিন্তু যাচ্ছে, এবং এই যে ব্রিজের উপর এবং ব্রিজের এই অংশটিতে কিন্তু কোনো যানবাহনই এই মুহূর্তে চলছে না, এবং এখানে আপনার ফাটল হয়েছে। আমরা কিন্তু ফাটলটির ঠিক নিচেই অবস্থান করছি, এবং আমি যদি আপনাকে এখন একটু দেখাই, শুধু ওই ফাটলটিই নয়, এই ব্রিজের নিচের পিলারগুলোতেও কিন্তু এই একটি পিলার আমি আপনাকে দেখাচ্ছি যে বেশ বড় বড় ফাটল দেখা দিয়েছে, এবং যেগুলোর কথা কিন্তু এখানকার জনগণ বারবার বলছিল যে এই বিষয়টিও কর্তৃপক্ষের নজরে আনা দরকার, যে শুধু উপরের সেই স্ল্যাব ধসের কারণে সৃষ্ট ফাটলটিই নয়, বরং নিচে পিলারের ওখানে বেশ কয়েকটি বড় বড় ফাটল দেখা দিয়েছে, যেগুলো কিন্তু ভবিষ্যতে দুর্ঘটনার যে সম্ভাবনাটি আছে সেই সম্ভাবনাটিকে আরো প্রবল করে তুলবে।
আপনি জানেন যে গত বুধবার থেকেই কিন্তু এই যে স্ল্যাব ধসের কারণে যে সমস্যাটি, সে সমস্যাটি কিন্তু চলমান, এবং এরপর কিন্তু কর্তৃপক্ষ স্ল্যাবের ফাটলটি যে জায়গায় স্ল্যাব ধসের ফলে যে ফাটলটি সৃষ্টি হয়েছিল, সেখানে কর্তৃপক্ষ লোহার পাটাতন দিয়েও সাময়িকভাবে চলাচলের একটি ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই বিআরটিএ কর্তৃপক্ষই কিন্তু পরবর্তীতে তারাই এটিকে চলাচলের অনুপযুক্ত হিসেবে ঘোষণা দিয়ে তারা কিন্তু যান চলাচল বন্ধ রেখেছিল। এবং এই মুহূর্তে কিন্তু এদিক দিয়ে কোনো ধরনের কোনো প্রকার যানবাহন চলাচল নেই, শুধুমাত্র মানুষজন পায়ে হেঁটে এবং অনেকে হয়তো ভ্যান গাড়ি এবং রিক্সা নিয়ে যে বাসের যে বন্ধনীটি আছে, যেটি দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে, সেদিক দিয়ে কিন্তু তারা অনেক দিয়ে টপকে নানাভাবে আসার চেষ্টা করছেন। রেজা, নিশ্চয়ই তানভীর, আমরা সেটি আসলে জানতে পারলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম বন্দর সংযোগ ফ্লাইওভারের 2টি পিলারের ফাটল ধরা পড়েছে। সড়ক বিভাগের দাবি এটি বড় কিছু নয়, বাধা নেই যান চলাচলেও। ফাটলটি নজরে আসার পরই সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক বিভাগ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দাবি করেছেন এটি মূল ফ্লাইওভারের কাঠামোর ফাটল নয় এবং মেরামতযোগ্য। দ্রুততম সময়ের মধ্যেই ফাটল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়েছে। 2008 সালে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2011 সালে। ব্যয় হয় প্রায় 82 কোটি টাকা। মূলত বন্দরের পণ্যবাহী ভারী যানবাহনগুলো এই ফ্লাইওভারটি থেকে ব্যবহার করত। এখন আমাদের কারিগরি জিনিসগুলো দেখার জন্য ঢাকা থেকে আরেকটা টিম আসছে। এটা রিপোর্ট জমা দেওয়ার পরে পুরোটাই আমরা ফাইনালি বলতে পারবো। ওনারা বলছে যে এটা এই বড় ধরনের কোনো ঝুঁকি না, এটা মেরামতযোগ্য এবং গাড়ি ঘোড়া কোনো বন্ধ করতে হবে না, গাড়ি চলতে পারবে। এই ফ্লাইওভারটি বন্ধ করলে শহরে যানজট দেখা দিবে, জনদুর্ভোগ সৃষ্টি হবে, বিধায় আমরা আসলে একটা সুইটেবল টাইম খুঁজছি। চট্টগ্রামে ভোগান্তির আরেক নাম ক্ষতবিক্ষত সড়ক। উন্নয়ন প্রকল্পের জন্য বন্দরনগরীতে একের পর এক সড়ক কাটছে ওয়াসা, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সংস্কার করে না সিটি কর্পোরেশন। এ নিয়ে পরস্পরকে দুষছে সংস্থা দুটি। এই সমন্বয়হীনতার কারণে সৃষ্ট ভোগান্তিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এটি বন্দরনগরীর ব্যস্ততম সড়কগুলোর একটি। অক্সিজেন থেকে গিয়ে যুক্ত হয়েছে মুরাদপুরে। ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য মাস চারেক আগে কাটা হয় সড়কটি। প্রকল্পের কাজ শেষ হলেও আর ফেরেনি আগের রূপে। চট্টগ্রাম মহানগরীতে কাটা সড়ক সংস্কারের জন্য নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় অর্থ দেয় ওয়াসা, তারপরও হয় না সংস্কার। শুধুমাত্র সর্বশেষ 3টি প্রকল্পেই কর্পোরেশনকে দেয়া অর্থের পরিমাণ প্রায় 140 কোটি টাকা। অল্প কিছু কাজ বাকি আছে, সেটার জন্য আমরা সিটি কর্পোরেশনকে পে করব এবং তারপর পে করার পরেই আমরা কাজে হাত দিব। আর প্রতিটা কাজই আপনার ধরেন যে সিটি কর্পোরেশনের সাথে আমাদের প্রতি সপ্তাহে বৈঠক হয় এবং সিটি কর্পোরেশন আমাদেরকে যেখানে ক্লিয়ারেন্স দিচ্ছে সেখানে আমরা কাজ করছি। অর্থপ্রাপ্তির কথা স্বীকার করেন মেয়রও, তবে সড়কের বেহাল দশার জন্য ওয়াসাকে দায়ী করেন তিনি। পারমিশন আমরা দিই ঠিক আছে, টাকা ওনারা দেয় তাও ঠিক আছে, কিন্তু কাটা কতটুকু হচ্ছে, 10 ফুটের জায়গায় কি 15 ফিট কাটাটা হচ্ছে, আমাদের কাউন্সিলরদেরকে এটা অবহিত করে এটা করা হোক। এবং যদি করা হয় যে আমরা ওখানে কাটবো, তাহলে সেখানে ফেস ওয়ার্ক না করলাম। কাটা সড়ক দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ভোগান্তির শেষ নেই মানুষের। দুই সংস্থার সমন্বয়হীনতায় ক্ষুব্ধ তারা। কাটছে যে 4 মাস পাইপ বসার জন্য, 4 মাস হবে, তারপরে এরপরে কোনো ঠিক করে নাই। কমপ্লিট করে দিছে, গাড়ি চলাচল উপযোগী। আবার এই ক্যারেঙে গর্ত কুড়ি এটা নষ্ট করে দিয়েছে। 2 দিন পরে কাজ ঠিক হয়, আবার 15 দিন পরে রাস্তাটা খারাপ হয়ে যায়। ওরা পরিকল্পনা করে কাজটা করে না, ওরা যার যখন খুশি যখন যেটা খুশি সেটা একজন আরেকজনকে নোটিশটারে এসে করে। এখনো কমপ্লিট হচ্ছে না, এমনি ফাঁকে দেখলাম আপনার কাজ কিছু করতেছে। ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য চট্টগ্রামে খণ্ড খণ্ড করে আরও প্রায় 4 কিলোমিটার সড়ক কাটা পড়বে বলে জানিয়েছে ওয়াসা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রাইভেট কার, বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহনের ঝুঁকি বিমা বা ইন্স্যুরেন্স করার নির্দেশ আছে আইনে। তবে যাত্রীদের বিমা করার বিষয়টি ঐচ্ছিক। 2018 সালের গণপরিবহন আইনে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করা হয়নি, অথচ আইনের অপব্যাখ্যা দিয়ে তুলে দেওয়া হয়েছে মোটরযানের থার্ড পার্টি ইন্স্যুরেন্স। ফলে বিমা ছাড়াই চলছে গাড়ি। সুশান্ত সিনহার 2 পর্বের ধারাবাহিকেরা আজকে থাকছে প্রথম পর্ব। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর পরিসংখ্যান বলছে, দেশে নিবন্ধনকৃত মোট যানবাহন রয়েছে 4,24,530টি। বিআরটি এর এক চিঠিতে ঝুঁকিতে পড়েছে মোটরযানের ঝুঁকি বিমা।
সংস্থাটির চেয়ারম্যান গত বছর 30 অক্টোবর পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়ে জানায় তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়নি, তাই থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকলে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগ নেই। বিআরটিএ বিষয়টি এত দ্রুত এবং এত আপনার কনফিডেন্টলি একটা ব্যাখ্যা দিয়ে দেওয়াটা সমীচীন হয়নি। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু সংশোধিত আইনে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে চালক, যানবাহন ও যাত্রী তিনটি অংশের মধ্যে কেবল যাত্রীদের বীমা ঐচ্ছিক করা হয়েছে, আর গাড়ি ও চালকের বীমা বর্তমান আইনেই যথানিয়মে করার নির্দেশনা স্পষ্ট করে 60(2) ধারায় বলা হয়েছে। এটা দিয়ে বোঝানো হয়েছে যে কেউ যদি ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স কোম্পানির যে নিয়মকানুন আছে তার ভিত্তিতেই সই করবে, এইটাই বোঝানো হয়েছে। এবং এটা যদি ম্যান্ডেটরি হইতো তো নিশ্চয়ই এর বিপরীতে আরেকটা ধারা থাকতো যেখানে শাস্তির বিধান থাকতো, এবং এই আইনে ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো শাস্তির বিধান নেই। এই কারণে এটা ক্লিয়ার যে এটা দিয়ে ম্যান্ডেটরি কোনো কিছু বোঝাচ্ছে না। মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ওয়ার অধীনে পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বীমা করিবেন। যথানিয়ম মানে কি? ল অফ দ্য কান্ট্রি। এই তো বাংলা তর্জমা করা তো, এই তো ফার্সিতে লেখা না, বা ফ্রেঞ্চ ভাষায় লেখা না, বা ল্যাটিন ভাষায় লেখা না। তার মানে কি? যথানিয়ম মানে ইটস এ ম্যান্ডেটরি। দেশে নিবন্ধনকৃত প্রাইভেট কারের সংখ্যা 3,74,000, ট্রাক 1,41,000 আর বাস রয়েছে 76,000। নিবন্ধনকৃত যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল, সংখ্যায় প্রায় 33 লাখ। বিআরটিএর সেই চিঠির কারণেই পুলিশ কর্তৃপক্ষ গাড়ির ইন্স্যুরেন্সের বিষয়টি যাচাই বাছাই করে দেখছে না, ফলে আইনে বলা থাকলেও গাড়ি বীমা করতে আগ্রহ হারাচ্ছেন মালিকরা। পুলিশরা যেন থার্ড পার্টি আছে কি নাই যেন না দেখে। মেসেজটা এইভাবে গেল, ব্যাখ্যাটা এইভাবে ভুল হইলো যে আপনারা কেউ ইন্স্যুরেন্স দেখবেন না, আছে কি নাই। ইন্স্যুরেন্স ছাড়া সারা পৃথিবীতে কখনোই কোনো গাড়ি যানবাহন চলাচল করতে পারে না। এটাকে হয়তোবা মিস ইনফরমেশন করে থার্ড পার্টিটাকে একটা কম্পোনেন্ট ধরে এটাকে বাতিল বলে গণ্য করা হয়েছিল। খোদ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরে সংশোধিত আইনের অপব্যাখ্যা দিয়ে বাতিল করেছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানানো হয়েছে। এই লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানান কর্তৃপক্ষ। সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে লিমন হোসেন নামে এক শিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে মা। শুক্রবার রাতে সদর উপজেলার চণ্ডীদাসগাতি গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে বাড়ির পাশে একটি খাস জমিতে 5 বছর বয়সী শিশু লিমনকে নিয়ে যায় লিপি খাতুন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে হত্যা করে মা। সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করে লিপি খাতুন। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত মাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় নিহত শিশুর চাচা থানায় মামলা করেছেন। ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। 3টি টি-20 আর 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সকাল 8টায় শাহজালাল বিমানবন্দরে নামেন মোহাম্মদ রিজওয়ান, ফখরুজ্জামানরা। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসেছে পাকিস্তান। বাবর আজম ও শোয়েব মালিক আসবেন 16 তারিখে। 16 নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হেরে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেয় 3 দিন আগে দুবাই থেকে সরাসরি বাংলাদেশে এলো সাকলাইন মুস্তাক শিষ্যরা। 16 ক্রিকেটার আর 11 অফিসিয়াল সহ মোট 27 জনের বহর নিয়ে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান। দলের সাথে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। ছুটি কাটিয়ে 16 নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছাবেন দুজন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যায় পাকিস্তান দল। করোনা টেস্টে নেগেটিভ সনদ পেলে রোববার থেকে অনুশীলন শুরু করবেন রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। 19 নভেম্বর শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। পরের 2 ম্যাচ 20 ও 22 নভেম্বর। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে।
এরপর 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ পাকিস্তান। 26 থেকে 30 নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ, আর 4 ডিসেম্বর মিরপুরে হবে শেষ ম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য আজ থেকে ক্যাম্প শুরু করেছে টিম বাংলাদেশ। মিরপুর শেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1:30টা থেকে শুরু হয় অনুশীলন। সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি যেতে চাই তার কাছে। মামুন, এখনো তো দল ঘোষণা করা হয়নি, প্রথম দিনের অনুশীলনে কতজন ক্রিকেটার যোগ দিয়েছেন, আর দল ঘোষণার বিষয়ে কোনো আপডেট তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আর রেজা, আমি যদি একটু বলি, আসলে কিছুক্ষণ আগেই এখানে প্লেয়াররা ছিলেন, প্র্যাকটিস করছিলেন। বাংলাদেশ দলের প্রথম দিনের প্র্যাকটিস আজকে শুরু হয়েছে। আসলে দল ঘোষণার যে কথাটি বলছেন, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ মিটিং চলছেন। তিনি মাঠে আসেননি, অন্যান্য কোচরা এসেছিলেন, তিনি এখনও মিটিংয়ে আছেন। হয়তোবা প্রাথমিক একটা দল আজকালের মধ্যে আমরা পেতে পারি। এখনও চূড়ান্ত দল দেয়নি। আমরা জানি পাকিস্তান দল অনেক আগেই দল দিয়ে দিয়েছে এবং তারা আজকে সকালে বাংলাদেশে চলেও এসেছে, কিন্তু বাংলাদেশ দল এখনও পর্যন্ত দল ঘোষণা করতে পারেনি। যেহেতু বাংলাদেশ দল এখন পর্যন্ত দল ঘোষণা করতে পারেনি, দল ঘোষণার বিষয়টি চূড়ান্ত করার জন্য বারবার বৈঠক হচ্ছে। মাঠে অনেকক্ষণ দেখেছি প্লেয়ারদের সাথে কোচরা মিটিং করেছেন, অনেকক্ষণ বুঝিয়েছেন, বিভিন্ন ধরনের আলোচনা করেছেন। খালেদ মাহমুদ সুজন তিনি আমাদের প্রধান ক্রিকেটার গামিনীর সাথে কয়েকবার উইকেটে গিয়েছেন। টি-20 উইকেট কেমন হবে, আমরা জানি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে কিরকম উইকেট হয়েছিল, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তো এবারে পাকিস্তান উইকেটটি অনেকে শুরু থেকে বলা হচ্ছিল স্পোর্টিং উইকেট হবে, সেটি হবে কিনা সেটি নিয়ে দেখলাম বারবার আমরা মাঠে উইকেট দেখতে গেছেন সুজন ভাই। তো আমরা হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো প্রাথমিক একটা দল পেতে পারি। রেজা, নিশ্চয়ই সেটি পেলে আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ মামুনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশ্বকাপ মিশন শেষে দুবাইয়ে ছুটি কাটিয়ে আজ দেশে ফিরেছেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আগেই ফিরেছেন তাসকিন আহমেদ ও লিটন দাস। দলের 2 সিনিয়র ক্রিকেটার শনিবার রাত 11টার দিকে ঢাকা বিমানবন্দরে নামার কথা। আজ সকালে 3টি টি-20 ও 2টি টেস্ট সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্বকাপে ভরাডুবির পর এই সিরিজের দলে বেশ কয়েকজন তরুণ মুখ দেখা যাবে বলে জানা গেছে। বাদ পড়বেন টানা ব্যর্থতার বৃত্তে থাকা ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টি-20-র 7টি আসরের সবকটিতে বাংলাদেশ দল অংশগ্রহণ করলেও এবারের আসরেই সবথেকে বাজে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ দল। আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের বিপক্ষে হার সহ বড় দলগুলোর বিপক্ষে টুর্নামেন্টের প্রায় বাকি ম্যাচগুলোতেও বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম আসর, মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন তরুণ বাংলাদেশ দল সেবার উইন্ডিজকে হারিয়ে সুপার 8-এ খেলে টাইগাররা। সেই আসরে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ অন্যান্য বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ জিততে না পারলেও লড়াই করেছিল বাঘের মতোই। 2009 টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ সুপার 8-এ খেলতে না পারলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বুক চিতিয়ে লড়াই করেছিল। 2010 সালে টুর্নামেন্টের 2 ফেভারিট পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এই 2 ম্যাচেই প্রতিপক্ষের বুকে চির ধরিয়েছিল সাকিব আল হাসানের দল। 2012 বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নেয়, কিন্তু সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ছিল একই ফলাফল। তবে এই ম্যাচে এক বীরত্বসূচক পারফরমেন্স দেখায় টাইগাররা। এরপর এলো 2014 টি-20 বিশ্বকাপ, যেবার হংকংয়ের কাছে হারের লজ্জা পেতে হয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশকে। 2007 টি-20 বিশ্বকাপের পর 2016 বিশ্বকাপই ছিল বাংলাদেশ দলের সবচেয়ে ভালো পারফরমেন্স করা আসর। এই আসরে টাইগাররা অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অধীনে ছিল ফর্মের তুঙ্গে। সদ্য এশিয়া কাপ ফাইনালে খেলা বাংলাদেশ নিজেদের ফর্ম অনুযায়ী খেলা দেখাতে না পারলেও লড়াই করে নিজেদের মান বাঁচিয়েছিল। কিন্তু চলমান টি-20 বিশ্বকাপে আগের আসরগুলোর তুলনায় বাজে ক্রিকেটের প্রদর্শন করে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। এবারই প্রথম টি-20-র কোনো বিশ্ব আসরে 100-র নিচে 2 বার অল আউট হয় বাংলাদেশ। 2022 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। পরবর্তী টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ফাস্ট এবং বাউন্সি ট্র্যাকে বাংলাদেশ দল নতুন চমক দেখাবে নাকি পূর্বের মতোই ফিরবে খালি হাতে, তা সময়ই বলে দেবে। অলক হাসান, যমুনা স্পোর্টস।
দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী শাহ আলা ইসলাম। সঙ্গে থাকুন।